মীনাক্ষী দেবীর চার বৌমা অচেনা, সুলেখা, নিকিতা এবং সুতপা। এমনিতেই চার বৌমার মধ্যে খুব মিল। তারা সবসময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম মিলেমিশে করে নেয় এবং একে অপরের দিকে লক্ষ্য রাখে। শাশুড়ির সেবাও করে এবং স্বামীদের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখে। কিন্তু টিভি দেখার বেলায় তাদের মতামত একে অপরের থেকে পুরোপুরি আলাদা। আসুন দেখি টিভি দেখার ব্যাপারে তারা কি করে। আজ টিভিতে আমার নাটকে একটা দারুণ এপিসোড হবে। ওতে দেখাবে বৌমা কিভাবে শাশুড়িকে ছাদ থেকে ফেলে দিচ্ছে। আজকে তো আমি টিভি দেখবই। না না, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, আমি টিভি দেখব। আরে আজকে বিগ বসের ফাইনাল হবে, আজকে আমাকে টিভি দেখতেই হবে। আরে এসব কিছু ছাড়ো তো, আজকে না একটু কমেডি মুভি আছে, চলো আমরা সবাই মিলে ওটা দেখি। না হলে মা এসে টিভির রিমোটই নিয়ে নেবে, তখন আমাদের কারোরই আর টিভি দেখা হবে না। এভাবেই যখন চার বৌমা কে কি দেখবে বলে ঝগড়া আলোচনা করছিল, তখনই তাদের শাশুড়ি মীনাক্ষী দেবী সেখানে আসেন আর বলেন, কেউ কিছু দেখবে না, আমার হাতে রিমোট দাও। আজকে উত্তম কুমারের একটা ভালো সিনেমা দিয়েছে, আমি তো ওটাই দেখব। যাও তোমরা গিয়ে রান্নাবান্নার প্রস্তুতি করো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না তো। ছেলেরা অফিস থেকে এসে গেলেই যেন গরম গরম খাবারটা খেতে পায়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আরে তোমাদের লজ্জা পাওয়া দরকার। তোমাদের চারজনের চিৎকার সবাই শুনতে পাচ্ছে, প্রত্যেক দিন তোমাদের এই নিয়ে ঝামেলা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? আমার মুখে কি কোনো রিয়ালিটি শো চলছে? যাও যে যার কাজ করো গিয়ে। এই হলো মীনাক্ষী দেবীর পরিবারের প্রত্যেক দিনকার ঘটনা। আসলে তার বাড়িতে টিভি দেখার জন্য এত লোক থাকলেও টিভি মাত্র একটাই ছিল এবং সেজন্যই এই সমস্যার কোনো সমাধান হয়নি। পরের দিন সকালে রান্না করতে করতে সুলেখা বলে, কালকে ইন্ডিয়া পাকিস্তানের এত ভালো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল, তোমাদের জন্য আমি এত সুন্দর একটা ম্যাচকে মিস করে গেলাম। আরে তোমাদের ওই সিরিয়াল তো বারবার টিভিতে দেয়, যখন ও দেখলেই তো হলো, কিন্তু এত সুন্দর লাইভ ম্যাচটা তো হাত থেকে চলে গেল তোমাদের জন্য। আরে ছাড়ো তো তোমার ইন্ডিয়া পাকিস্তান, কালকে বিগ বসের ফাইনাল ছিল, কে উইনার হলো সেটাই জানি না। কত করে বললাম কিছুক্ষণের জন্য আমাকে দেখতে দাও, কেউ মানলই না। তোর ওই বোরিং শো থেকে না ম্যাচ অনেক ভালো, ও দেখে কি হবে বলি? ওইসব দেখে দেখে তো দিনরাত ঝগড়া অশান্তি করেই যাচ্ছিস, যত ওইসব দেখছিস ততই ঝগড়া শিখছিস। একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। দিদি তুমি তো ক্রিকেট খেলার কিছুই জানো না, এক ওভারে কত বল হয় সেটাই তো জানো না, শুধু শুধু লোক দেখানোর জন্য খেলা দেখো। তোমাদের জন্য কালকে টিভি শোটা মিস হয়ে গেল। হবে না, আমি তো শুরু থেকেই বলছিলাম এসব বাদ দিয়ে কমেডি মুভিটা দেখো। তোমরা তো কেউ আমার কথা শুনবে না। আরে কমেডি মুভি দেখলে না মনটা ভালো থাকে, আর এই যে তোমরা এভাবে ঝগড়া করছো সেটাও আর হবে না। আরে কমেডির জন্য টিভি দেখার কি দরকার? এখানে দেখো না, এখানে কেমন কমেডি চলছে, দু জায়ে মিলে কেমন ঝগড়া শুরু করে দিয়েছে। তুমি ঠিকই বলেছো। রান্নাঘরে বউয়েদের হাসির শব্দ শুনে মীনাক্ষী দেবী চিৎকার করে বলেন, আরে বাবা তোমরা চার যা এরকম হাহা হিহি করতে থাকবে, নাকি রান্না বান্নাতে একটু মন দেবে বলো তো? শাশুড়ির বকা খেয়ে বৌমারা নিজেরা নিজেদের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর মীনাক্ষী দেবী তার বৌমাদেরকে ডেকে বলেন, বৌমা কালকে আমার বোন মানে তোমাদের মাসিমার মেসোমশাই আসবেন, সকাল সকাল তাদের জন্য রান্না বান্নাটা করে রাখবে। ওরা সবাই নিরামিষ খায়, তোমরা ঠিক করে নাও কি কি রান্না হবে। ঠিক আছে মা, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সবকিছু সময় মতো করে রাখবো। পরের দিন সকালবেলা সুস্মিতা দেবী এবং রথিন বাবু সেখানে আসেন এবং বলেন, আরে বাবা দিদি, তোমার বাড়িটা তো তুমি দারুণ করেছো গো, ঘরে এসি ফ্রিজ কোনো কিছুরই অভাব নেই, তো তোমার বৌমারা সব কোথায় গো? আয় আয় বস, আমি এক্ষুনি ওদেরকে ডাকছি। কই গো বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা, এদিকে এসো, তোমার মাসি মেশো সবাই এসে পড়েছে যে। শাশুড়ির ডাক শুনে চার বৌমা সেখানে চলে আসে এবং একে একে সুস্মিতা দেবী ও রথিন বাবুকে তারা প্রণাম করে। এরপর তাদের জন্য জুস এবং খাবার দাবারের ব্যবস্থা করে। চার বৌমার এই সংস্কার এবং আপ্যায়ন দেখে তারা খুবই খুশি হয় এবং রথিন বাবু বলেন, বড়দি সত্যি তোমার চার বৌমার লক্ষ্মী প্রতিমা হয়েছে, যেমন কাজ কর্মে ভালো তেমনি চার বৌমার মধ্যে খুব মিলও আছে। আমি আমার দুই ছেলের জন্য এই ধরনেরই মেয়ে খুঁজছি। একদমই তাই, আমারও যদি এরকম দুটো বৌমা হয়ে যায় তাহলে আমিও সুখে শান্তিতে থাকতে পারবো। তাদের কথা শুনে মীনাক্ষী দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমার চার বৌমা তো সত্যি সত্যি খুব ভালো,
কাজে কর্মে ওরা একেবারে এক্সপার্ট। তবে শুধু টিভি দেখার বেলাতেই ওদের যুদ্ধ শুরু হয়ে যায়। তখন তোমরা বুঝতে পারবে যে এরা লক্ষ্মী নাকি দুর্গা। এরপর সুতপা সেখানে আসে এবং বলে, মাসিমা, মেসোমশাই, চলুন, দুপুরের খাবার রেডি করে রেখেছি, এবার সবাই খেয়ে নেবেন। চলুন, আমরা আপনাদের পছন্দের শুক্তো, আলু পোস্ত, মুগের ডাল আর ধোকার ডালনা করেছি। তাই নাকি? তোমরা এত সব কিছু করেছো? বাবা, অনেকদিন আমি ধোকার ডাল রান্না খাইনি, আজকে জমিয়ে খাবো। আপনার যা যা খেতে ইচ্ছা হবে আপনি আমাদেরকে বলে দেবেন, আমরা আপনাদের জন্য তৈরি করে রাখবো। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা আমরা সিঙ্গাড়া আর বেগুনি বানাবো। আপনি যদি অন্য কিছু খেতে চান আমাদেরকে বলে দেবেন, কেমন? আরে বৌমা, তোমরা তোমাদের মেসোমশাইকে এত সব কিছু খাইও না। এসব খেয়ে দিয়ে আবার আমাকে বাড়িতে গিয়ে বিরক্ত করবে, তখন আমি কি আর এসব বানিয়ে দিতে পারবো বলো? মাসিমা, আমরা আপনাদেরকে যেতেই দেব না, আপনারা এখন থেকে এখানেই থাকুন। আপনাদের যতদিন না ভালো করে আপ্যায়ন হচ্ছে আর আমাদের মন ভরছে ততদিন আপনাদেরকে আমরা ছাড়ছি না। দেখো তো বৌমারা কত ভালো, তোমাদের যেটা খুশি তোমরা আমাকে খাওয়াও, তোমাদের মাসিমার কথা বাদ দাও তো। দুপুরে খাওয়া দাওয়া করার পর রথিনবাবু এবং সুস্মিতা দেবী টিভি দেখতে বসেন। রথিনবাবু নিউজ দেখছিলেন। এমন সময় নিকিতা সেখানে আসে আর বলে, মেসোমশাই, আপনি এই ঘ্যান ঘ্যানে নিউজ চ্যানেল দেখছেন? এখানে তো একই খবর 10 বার বলে যায়। আপনি একবার সিরিয়াল চ্যানেলে দিন না, ওখানে না একটা দারুণ এপিসোড হবে। আজকে বৌমা বাড়ি থেকে পালাবে। নিকিতার কথা শুনে রথিনবাবু চ্যানেল চেঞ্জ করে সিরিয়ালে দেন। 2 মিনিট যেতে না যেতেই সেখানে সুলেখা আসে আর বলে, আরে মেসোমশাই, এসব একঘেয়ে সিরিয়াল আবার কেউ দেখে? এগুলোতে যাদের কাজকর্ম নেই তারাই বসে বসে দেখে আর সংসারে অশান্তি করে। আপনি একবার খেলার চ্যানেলটা দিন তো, আজ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। সুলেখার কথা শুনে এবারে রথিনবাবু খেলার চ্যানেলে দেন। এতে আবার নিকিতা রাগ হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে সুতপা আসে আর বলে, মেসোমশাই, এইসব ক্রিকেট না একদম ভালো লাগে না আমার। আপনি প্লিজ চেঞ্জ করে না গানের কম্পিটিশনে দিন, ওখানে দারুণ দারুণ সব সিঙ্গাররা আছে। এবারে সুতপার কথা শুনে তিনি গানের চ্যানেলটা লাগান। তখন সেখানে অচেনা আসে আর বলে, দেখুন মেসোমশাই, সুতপার নিজের গলায় ওই ফাটা বাঁশের মতো ভ্যাড় ভ্যাড়ে, ও আবার গানের চ্যানেল দেখে। আপনি না একটা হাসির সিনেমা দিন, সবাই মিলে কি সুন্দর দেখবো আর হাসবো, খুব মজা হবে। অচেনার কথা শুনে সুতপা খুব রেগে যায় এবং সে অচেনার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। ধীরে ধীরে বাকিরাও সেই ঝগড়ায় অংশগ্রহণ করে। এভাবেই 4 বৌমার মধ্যে টিভি দেখা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। এসব দেখে রথিনবাবু রিমোট ফেলে সেখান থেকে চলে যান। মীনাক্ষী দেবী ছুটে আসেন এবং বৌমাদেরকে চুপ করানোর চেষ্টা করেন। এই সব কিছু দেখে সুস্মিতা দেবী বলেন, মীনাক্ষী, তোর বৌমারা টিভি দেখার জন্য এত অশান্তি করে, তুই এদেরকে কিছু বলতে পারিস না? আর কি বলবো বল, এটা তো এখন আমাদের বাড়ির রোজকের ঘটনা হয়ে গেছে। টিভি নিয়ে ঝগড়া না করলে ওদের পেটের ভাত হজম হয় না। আমি অস্থির হয়ে যাচ্ছি, এই ঝগড়া থামার নয়। তাহলে তুই তো এক কাজ করতে পারিস, তোর বাড়িতে তো এত কিছু জিনিস আছে, কোনো কিছুরই অভাব নেই। তাহলে 4 বৌমার জন্য 4টে টিভি কিনে দে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। আরে আমি ভেবেছিলাম সারাদিনে কতটুকু সময় আর টিভি দেখা হয়, শুধু শুধু টিভি কিনে টাকা নষ্ট। কিন্তু এখন দেখছি এই ঝগড়া ঝামেলা সামলানোর জন্য 4টে টিভি কেনা ছাড়া আর উপায় নেই। পরের দিন মীনাক্ষী দেবী তার 4 বৌমার ঘরে 4টে নতুন টিভি কিনে সেট করে দেয়। এবার থেকে প্রতিটা বৌমা নিজেদের ঘরে নিজেদের ইচ্ছা মতো টিভি শো দেখত। কিন্তু এতে করে তাদের আরো ভালো লাগে না, কারণ তাদের ঝগড়া করে রিমোট কাড়াকাড়ি করে টিভি দেখাতে বেশি আনন্দ লাগতো। 2 দিন যেতে না যেতে মীনাক্ষী দেবী আবারও তার 4 বৌমার মধ্যে ঝগড়া শুনতে পান। তিনি ছুটে বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন 4 জন হলরুমে টিভিটাকে নিয়ে ঝগড়া করছে। এসব দেখে মীনাক্ষী দেবী খুবই অবাক হয়ে যান এবং বলেন, আরে আরে, এ কি, তোমাদের তো আমি প্রত্যেকের ঘরে আলাদা আলাদা করে টিভি কিনে দিয়েছি। এখন যে যার রুমে গিয়ে আরাম করে টিভি দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করছো কেন? মা, ঘরে টিভি দেখতে একদম ভালো লাগে না, ওখানে সিরিয়ালগুলো না খুব একটা মজার নয়। কেন, ওখানে কি তোমার সিরিয়ালগুলো আসে না, নাকি তারা ঝগড়াঝাটি করা বন্ধ করে দিয়েছে? ঠিক বলেছেন মা, ও মনে হয় ঝগড়াঝাটি দেখতে পাচ্ছে না, তাই এখানে এসে ঝগড়াঝাটি করছে। আর তোমার খবর কি? তোমার টিভিতে কি ওয়ার্ল্ড কাপ ম্যাচ আসছে না, নাকি খেলোয়াড়রা সব হাত পা তুলে নাচ গান শুরু করেছে? মীনাক্ষী দেবীর কথা শুনে অচেনা হেসে ওঠে এবং বলে,
আমার মনে হয় ওর ওয়ার্ল্ড কাপ দেখতে হলে লোকজনের ভিড় দরকার। এভাবে ঘরে একা বসে বসে দেখে ও বিরক্ত ফিল করছে। ও না হয় একা একা দেখতে দেখতে বিরক্ত হচ্ছে, তুমি এখানে কি করতে এসেছো শুনি? তুমি তো সবসময় কমেডি ছাড়া আর কিছুই দেখতে পারো না। হ্যাঁ মা, হ্যাঁ, সেজন্যই তো সবার সঙ্গে দেখেই মজা। এভাবে একা একা টিভি দেখতে ভালো লাগে না। হ্যাঁ মা, আমাদের ওই রোজ ঝগড়া করে 15 মিনিট করে টিভি দেখতেই ভালো লাগে। এভাবে নিজেদের ঘরে বসে বসে একা একা টিভি দেখাতে কোনো মজাই নেই। তোমরা তো সব আজব পাবলিক দেখছি। আমি কি বেকার বেকার 4টে টিভি কিনলাম? তার মানে এত টাকা সব জলে চলে গেল? আরে জলে যাবে কেন? টিভিগুলো তো ওয়েলেক্সে বিক্রি করে দিলেই হবে, ভালো দাম পাওয়া যাবে। তার মানে তোমরা আবার টিভি দেখার জন্য ঝগড়া অশান্তি শুরু করবে? এরপর 4 বৌমা টিভি রিমোটের কাছে এসে হাসতে হাসতে বসে পড়ে। তারপর আবার তাদের রোজকার রুটিন অনুযায়ী ঝগড়া শুরু হয়ে যায়। মীনাক্ষী দেবী কানে হাত চাপা দিয়ে সেখান থেকে চলে আসেন। এভাবে মীনাক্ষী দেবীর 4 বৌমা আবার আগের মতো হাসি খুশি আনন্দ এবং দুষ্টু মিষ্টি ঝগড়ার মাধ্যমে তাদের দিন কাটাতে থাকে। শিখা তার মা স্বপ্না দেবী এবং তার বাবা পল্লব বাবু আর দাদা সন্দীপের সঙ্গে পলাশপুর গ্রামে বসবাস করে। শিখার মা বাবা শিখাকে খুবই ভালোবাসতো এবং তাকে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। শিখার দাদাও শিখাকে অনেক ভালোবাসে। শিখাকে দেখতে শুনতে ভালো হলেও তার একটা অনেক বড় প্রবলেম ছিল, যার কারণে তাকে সকলের কাছ থেকে ছোটবেলাতে অনেক অপমান শুনতে হয়েছে। যখনই শিখা ছোটবেলাতে স্কুলে যেত তখনই শিখাকে কেউই পাশে বসতে নিত না। এই, তুই আমাদের পাশে একদম বসবি না, তোর এই রকম লম্বা হাত। ছি ছি, আমার মা বাবা তো তোর থেকে অনেক দূরে থাকতে বলেছে। যদি তোর পাশে বসি তাহলে যদি আমারও এরকম হাত লম্বা হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ পিঙ্কি, তুই একদম ঠিক বলেছিস। আমার মাও তো এই শিখার পাশে বসতে বারণ করেছে। কি জানি বাবা, কি এমন রোগ আছে এই শিখার, আমাদের থেকেও বড় হাত, যেন দেখে মনে হয় ভূত। বাবারে বাবা! এ কি পিউ, তুই এরকম ভাবে ভয় দেখিয়ে দিলি কেন? ভূতের তো আমার খুব ভয় পায়, জানিস তো। আজ রাতে তাহলে আমি আর ঘুমাতেই পারবো না, সবসময় এই শিখার লম্বা হাতের কথা মনে পড়ে যাবে। এই বলে সেই দুটো বাচ্চা এবং তাদের পাশে আরো বাকি যে বাচ্চাগুলো বসেছিল পিউ আর পিঙ্কির কথা শুনে সকলেই হা হা করে হেসে ওঠে। শিখাকে নিয়ে এরকম ভাবে আরো সকলেই মজা নিত। শিখা রোজ স্কুল থেকে মন খারাপ করে বাড়ি ফিরে আসতো। এরকম ভাবেই শিখার ছোটবেলা কাটছিল। যখন সে ক্লাস 10-এ পড়ে তখনও তার সঙ্গে এরকম ঘটনা ঘটতেই থাকতো। এমনই একদিন স্কুলে, এই তুই আমার পাশে বসবি না, যা অন্য বেঞ্চে গিয়ে বস। উফ, সবসময় খালি আমাদের পাশে বসতে চলে আসে। তোর অসুবিধাটা কোথায় বলতো? আমার দেখে দেখে লিখবি, তাই তো? কিন্তু না, তোকে আমি কোনোভাবেই আমার পাশে বসতে নেব না। তুই সবসময় তোর হাত বাড়িয়ে আমার পেনগুলো সব নিয়ে নিস। আরে আমি আবার কবে তোর পেন নিয়েছিলাম? কালকেই তো শুধু আমার পেনে কালি হচ্ছিল না, তাই হাত বাড়ি তোর পেনটা নিয়েছিলাম। আর তুই তার জন্য বলছিস আমাকে তোর পাশে বসতে নিবি না? কালকেও তো আমি অন্য বেঞ্চে বসেছিলাম। বল, এবার থেকে আমি যেখানে বসবো সেখান থেকে অনেকটা দূরে বসবি তুই। আর যদি পারিস তো একদম লাস্ট বেঞ্চে বসবি। আর যদি দ্বিতীয়বার আমার পেন নিতে দেখেছি না, তাহলে কিন্তু আমি স্যার ম্যাডামদেরকে বলে দেবো তোর এই ভয়ঙ্কর হাতটা নিয়ে আমার পেন চুরি করিস। কিন্তু রিয়া, তুই এরকম আমাকে চোর বলতে পারিস না। আমি তো তোকে বলেই নিয়েছিলাম, তুই তো লেখার দিকে ব্যস্ত ছিলিস, আর তার জন্য তাড়াতাড়ি করে আমি নিয়ে নিয়েছিলাম। তোকে আমি অনেকবার করেই বলেছি, তুই শুনতে পাসনি। এই চুপ কর, সরে যা এখান থেকে, তোর এই মুখটা আমি দেখতেও চাই না। ওহ, কি করতে যে বাবা আমাকে এই স্কুলে ভর্তি করেছিল কে জানে। যদি আমি অন্য স্কুলে যেতাম তাহলে এই ভূতটাকে আর দেখতে হতো না। এই বলে রিয়া নিজের বেঞ্চে বসে পড়ে। রিয়ার মুখে এরকম কথা শুনে শিখার আরো বেশি মন খারাপ হয়ে যায়। শিখার চোখে জল দেখে শিখার মা বলে, কি রে শিখা, বা তুই কাঁদছিস কেন? ওহো, আজও আবার তোকে কেউ কিছু বলেছে হয়তো। তুই সকলের কথাতে মন খারাপ করিস কেন মা? এতে তো তোর কোনো দোষ নয়। ছোটবেলা থেকে তোর হাতটা এরকম। আমরা কি কম চেষ্টা করেছি বল? কিন্তু কোনো ডাক্তার তো কিছুই করতে পারছে না। মা শিখা, তুই কাঁদিস না মা, আমরা আবার চেষ্টা করব। তোর হাত আগের মতো ঠিক হয়ে যাবে, দেখবি। আমরা কি চেষ্টা ছেড়ে যাচ্ছি? তোর দাদাকে কালকে ডাক্তারের কাছে যেতে বলেছি। হ্যাঁ বাবা, তুমি দাদাকে ডাক্তারের কাছে যেতে বলবে, না হলে ছোটবেলা থেকে আমি হাত লম্বা বলে বলে সকলের কাছে অপমানিত হয়ে আসছি। কত কথা শোনাচ্ছে আমাকে, কিন্তু আর কতদিন এরকম শুনতে হবে? আর কতদিন এরকম সহ্য করব বাবা?
এই বলে শিখা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। শিখা চলে যাওয়ার পর শিখার মা স্বপ্নাদেবী শিখার বাবাকে বলে, বলছি মেয়েটা তো ঠিক কথাই বলেছে, তুমি একটু চেষ্টা করো না, ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলো, কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর ওর তো বিয়েও দিতে হবে। এরকম লম্বা হাতে আর কতদিনই চলবে? স্কুলে পাড়া প্রতিবেশী সকলে ওকে কত কথা শোনায়, ওকে নিয়ে অনেক মজা ঠাট্টা করে সকলে, কিন্তু এরকম লম্বা হাতওয়ালা মেয়েকে কেউ কি বিয়ে করতে চাইবে তুমি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তোমার কথা আমি সব বুঝতে পেরেছি। আমি তো বললাম কালকে সন্দীপকে পাঠাবো ডাক্তারের কাছে। এইভাবেই তারা দুজনে মিলে কথাবার্তা বলতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় সন্দীপ যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে, তখন পল্লববাবু এবং স্বপ্নাদেবী তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সন্দীপ সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা পল্লববাবু আর সন্দীপ ডাক্তারবাবুর কাছে যায়। ছোটবেলা থেকেই ডক্টর চ্যাটার্জি শিখার চিকিৎসা করে এসেছেন, তাই ডক্টর চ্যাটার্জি শিখাকে খুব ভালোভাবেই চেনেন। সন্দীপ আর পল্লববাবুর মুখে সব ঘটনা শুনে ডক্টর চ্যাটার্জি বলে, সব বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো এরকম কিছুর ব্যবস্থাও নেই। কিন্তু এরকম পেশেন্ট দেখা গেলেও কি টাকা পয়সার জোরে বিদেশে গিয়ে সার্জারি করে নিয়ে আসে। কারোর কারোর পুরো সাকসেসফুল হয়ে যায়, কারোর কারো আবার নাও হয়। দেখুন আপনি এবার কি করবেন, তাহলে যদি বলেন তাহলে আমি বিদেশের একটা ডক্টরের সঙ্গে আপনাদের কথাবার্তা বলিয়ে দেব। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা 2 দিন পর আপনাকে জানাচ্ছি। এই বলে সন্দীপ আর তার বাবা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সব ঘটনা তার মা স্বপ্নাদেবী এবং শিখাকে শোনায়। অনেক টাকা খরচ হবে শুনে শিখা বলে, দাদা, ছোটবেলা থেকে তোমরা আমার পিছনে অনেক টাকা খরচ করেছো, আর কিছু করতে হবে না। আমাকে যে বিয়ে করবে সে এরকম এতেই বিয়ে করবে, আর যদি কেউ আমাকে পছন্দ না করে, শুধু টাকার লোভে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে কোনোভাবেই বিয়ে করতে চাই না। শিখার মুখে এই কথা শুনে তারা সকলেই শিখাকে সাপোর্ট করে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে যায়। এখন শিখার বিয়ের বয়স হয়ে গিয়েছিল। শিখার জন্য শিখার মা বাবা আর দাদা সকলেই ভালো পাত্রের সন্ধান করছে, কিন্তু পাত্রীর হাত লম্বা শুনে সকলেই না বলে দিচ্ছে। এমনই একদিন বুলটি দেবী তার ছেলে মহেশ শিখাকে দেখতে আসে। আপনাদের মেয়ের এরকম খুঁত রয়েছে, আপনারা তো আমাদেরকে এরকম কথা আগে বলেননি। আমরা জানতাম যে আপনার মেয়ে খুবই ভালো আর সুন্দরী, এরকম খুঁতের কথা জানলে তো আমরা এখানে কোনোদিনই আসতাম না। মহেশ বাবা, তোর সময় নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করিস। মা, আমি এরকম লম্বা মেয়ের সঙ্গে বিয়ে করব না। আমাকে দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে যেন লম্বা লম্বা হাতে আমরা গলাগুলো টিপে দেবে। এরকম ভাবেই বুলটি দেবী আর তার ছেলে মহেশ তাদেরকে অপমান করে বাড়ি চলে আসে। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছু জন শিখাকে দেখতে আসে, কিন্তু কোনোভাবেই আর বিয়ের কথাবার্তা ঠিক হতে চায় না। যার কারণে একদিন শিখা নিজে তার দাদাকে বলে, দাদা, তোরা আমার বিয়ের জন্য তো অনেক চেষ্টা করেছিস, কিন্তু আমার বিয়ে তো হতেই চাইছে না। তাই আমি ভাবছি যে এবার তুই বিয়েটা সেরে ফেল। আমার জন্য আর কতদিন তুই বসে থাকবি? তোরও তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ রে বাবা, শিখা একদম ঠিকই কথা বলেছে, তুইও এবার বিয়েটা সেরে ফেল। তোর বউ যদি কিছু টাকা পয়সা নিয়ে আসে, তাহলে ওই টাকা দিয়ে শিখার বিয়েটা সেরে ফেলবো। আগে শিখার হাতটা সার্জারি করে ঠিক করা হবে, তারপর ওর বিয়ের কাজটা সেরে ফেলবো। মা, শিখার বিয়ের চিন্তায় আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আসলে আমি একটা শিল্পা নামে মেয়েকে খুব পছন্দ করি। শিল্পা এমনিতেই অনেক ধনী পরিবারের মেয়ে, আর যৌতুকে অনেক কিছু নিয়েও আসবে। সন্দীপের মুখে এই কথা শুনে শিখা আর তার মা অনেক খুশি হয়ে যায়। তারপর শিল্পাকে দেখতে তাদের বাড়িতে স্বপ্নাদেবী আর শিখা যায়। শিখাকে দেখে সেখানে নতুন হবু বৌদি শিখাকে অপমান করে দেয়, কিন্তু তবুও শিখা কিছু মনে করে না। দেখতে দেখতে তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। আর কিছু মাস পরেই সন্দীপের সঙ্গে শিল্পার বিয়ে হয়ে যায়। শিল্পা যৌতুকে অনেক কিছু জিনিসপত্র আর 2 লক্ষ টাকা নিয়ে এসেছিল, কিন্তু সে তার জিনিসপত্রতে কাউকে হাত দিতে দিচ্ছিল না। বৌমা, তোমার এই জিনিসপত্রগুলো তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো, তাই এখন এগুলো সাজাতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলো আমি এখন আর শিখা অন্য রুমে রেখে দিচ্ছি, তুমি তোমার রুমে চলে যাও। না, আমার জিনিসপত্রতে কেউ হাত দেবে না। আর হ্যাঁ মা, আপনি আপনার মেয়েকে আমার জিনিসপত্রতে হাত দিতে বারণ করুন। আপনার মেয়ের হাতগুলো তো এরকম হাত আমার সত্যি অনেক ভয়ানক লাগছে। আমার জিনিসপত্রতে না ও হাত দেয়, আমার জিনিসপত্রে তা হাত দিলে যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? শিল্পা, বৌমা, তুমি এরকম কথা বলছো?
দেখো, ওটা তো তোমার ননদ। আর তাছাড়া তোমার ননদের ছোটবেলা থেকে একটা প্রবলেম রয়েছে, যেটা সকলেই জানে। পাড়া প্রতিবেশী স্কুলে ওকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আজ তোমার থেকে এরকম কথা শুনতে হবে এটা আমরা কখনোই ভাবিনি। তুমি তো ওর নতুন বৌদি, তোমার তো ওর প্রবলেমটা বোঝা উচিত। মা, আমি কেন কারোর প্রবলেম বুঝতে যাব? অযথা প্রবলেম বোঝার মতো আমার সময় নেই। আচ্ছা, কোথায় রাখতে হবে বলুন, আমি আমার জিনিসপত্রগুলো সবকিছু রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আমার জিনিসপত্রতে কেউ হাত দেবেন না, আর হাত দিলে আমাকে বলে দেবেন। এই বলে শিল্পা নিজের জিনিসপত্রতে কাউকেই হাত দিতে দেয় না। কাউকে হাত দিতে না দিয়েই নিজে অন্য রুমে রেখে দেয়, আর টাকাটাও সে কাউকে দিতে চাইছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। যখন ইচ্ছা তখনই ননদকে অপমান করতে থাকে। শিখা নতুন বৌদিকে খুবই ভালোবাসতো, কিন্তু শিল্পা ননদকে একদমই সহ্য করতে পারতো না। তার কিছু ভালো করতে গেলেও শিল্পা উল্টে ননদকেই কথা শুনিয়ে দিত। এরকম ভাবেই দিন কাটছিল। এমন একদিন শিল্পা সকলকে খুশির খবর জানায়। মা, সন্দীপ বাবা, জানেন আমি গর্ভবতী। সন্দীপ, তুমি বাবা হতে চলেছো। মা, আপনি ঠাম্মা হতে চলেছেন। বৌদি, তুমি আজ এত বড় খুশির খবর দিলে। সত্যি আজ আমি অনেক খুশি হয়েছি। কতদিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম। আমি তোমার ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকবো, সব সময় আমি কোলে কোলে নিয়ে থাকবো। এই যে, এরকম স্বপ্ন দেখা বন্ধ করো। আমি কখনোই আমার বাচ্চাকে তোমার হাতে দেব না। তোমার হাতে যদি আমার বাচ্চাকে দিই, তাহলে আমার বাচ্চারও যদি এরকম হাত লম্বা হয়ে যায়, তখন কি করব? না 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 না, তুমি আমার বাচ্চাকে আমি কোনোভাবেই তোমার কোলে দেব না। আর হ্যাঁ, মনে রেখো একটা কথা, তোমার এই লম্বা ভূতের মতো হাত দিয়ে কখনোই আমার বাচ্চাকে ছোবে না। বৌদি, তুমি এরকম কেন বলছো? এই বাড়ির ছোট সন্তানকে আমি কোলে নেব না, তার উপরে কি আমার কোনো অধিকার নেই? আমি তোর পিসি, আর আমিও তো বাচ্চাকে কোলে নিতে চাই। আমারও তো ইচ্ছা আছে, বলো। ওইসব আমি কিছু জানি না। আর হ্যাঁ, আমার কাছ থেকে একদম দূরে দূরে থাকবে তুমি। আর তোমার এই লম্বা হাত দিয়ে বাড়ির সমস্ত কিছু কাজ তুমিই করে ফেলবে। আমি আর কোনো কিছুই করছি না। মা, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমি সারাদিন রুমের ভিতরেই থাকবো। আমার খাবারগুলো যেন ঠিক মতো পৌঁছে যায়। শিল্পা এই বলে নিজের রুমে চলে যায়। শিল্পার মুখে এরকম কথা আর শিল্পার ব্যবহার দেখে সকলেই অনেকটা অবাক হয়ে যায়। শিখা মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কারোর সামনেই প্রকাশ করতে চাইছিল না। তবুও সে সেখানে দাঁড়িয়ে খুশি মনে বৌদির কথা মাথা পেতে মেনে নেয়। স্বপ্না দেবী সবকিছু বুঝতে পেরেও চুপচাপ ছিল, সে কিছুই বলতে পারছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে 8 মাস কেটে যায়। শিল্পার গর্ভবতী অবস্থায় 9 মাস চলছিল। সেদিন স্বপ্না দেবী আর পল্লব বাবু বৌমার মঙ্গলের জন্য মন্দিরে গিয়েছিল, আর সন্দীপ কাজে বেরিয়ে গিয়েছিল। বাড়িতে শুধু শিখা আর শিল্পা ছিল। তখন হঠাৎই করে শিল্পার পেটে যন্ত্রণা শুরু হয়। শিল্পা চিৎকার করে বলে, ওহ বাবা, মা, আমাকে বাঁচাও। শিখা, দয়া করে আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। বাঁচাও আমাকে। বৌদিকে এরকম অবস্থায় দেখে শিখা নিজেকে আর আটকে রাখতে পারে না। তার হাতে জোর দিয়ে বৌদিকে চাগিয়ে নিয়ে মেন রাস্তায় উঠে আসে। তারপর একটা গাড়ি ডাকে, আর সেই গাড়ি করে শিখা বৌদিকে হসপিটালে নিয়ে চলে আসে। হসপিটালে পৌঁছাবার কিছুক্ষণ পরেই শিল্পা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তখন শিল্পা তার নিজের ভুল বুঝতে পারে আর শিখার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর পরিবারের সকলেই হসপিটালে এসে উপস্থিত হয়। সকলের সামনেই শিল্পা তার নিজের ভুলটা স্বীকার করে নেয়। শিল্পা যৌতুকে যে 2 লক্ষ টাকা নিয়ে এসেছিল, সেই টাকা দিয়ে শিখার হাত সার্জারি করায়। আর তারপর শিখা একদম সাধারণ মানুষের মতো হয়ে যায়। তখন শিখার একজন ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। আর এরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।